বইঘরে আপনাকে স্বাগতম। আমাদের আজকের নিবেদন হুমায়ূন আহমেদের মিসির আলীর অমীমাংসিত রহস্য, পর্ব ৩। গল্প পাঠে আমি স্মৃতি। বিশিষ্ট বেহালাবাদক শিল্পপতি ওসমান গনির মর্মান্তিক মৃত্যু। স্টাফ রিপোর্টার। বিশিষ্ট বেহালাবাদক শিল্পপতি জনাব ওসমান গনি গত ১২ জুন রাত ৩টায় গুলশানস্থ বাসভবনে মর্মান্তিক মৃত্যুবরণ করেন। ঘটনার বিবরণ প্রকাশ। জনাব ওসমান গনি ওই রাতে তার কনিষ্ঠা কন্যা বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী নাদিয়া গনিকে কিছুক্ষণ বেহালা বাজিয়ে শোনান। অতঃপর তাকে বলেন, বড় ধরনের দুঃসংবাদের জন্য সবাইকে সবসময় মানসিকভাবে প্রস্তুত থাকতে হয়। কন্যা এই পর্যায়ে জানতে চায় তিনি এ ধরনের কথা কেন বলছেন। ওসমান গনি তার উত্তরে নানা ধরনের রসিকতা করতে থাকেন এবং একসময় তাকে এক পট গরম কফি এনে দিতে বলেন। নাদিয়া গরম কফি নিয়ে বাবার ঘরে ঢুকে বাবাকে দেখতে পান না। বাবা স্নান করছেন। বেরোতে দেরি হবে ভেবে তিনি আবার রান্নাঘরে ফিরে যান। নতুন এক পট কফি বানিয়ে ফিরে আসেন। এই সময় তিনি বাথরুম থেকে আর্তস্বর শুনে চমকে ওঠেন। বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ। সেখান থেকে শব্দ ভেসে আসছে। নাদিয়া গনি বাথরুমের দরজা খুলতে চেষ্টা করে ব্যর্থ হন। তার হইচয়ে পরিবারের সকল সদস্যরা ছুটে আসেন। বাথরুমের দরজা ভেঙে ফেললে দেখা যায় ওসমান গনির নিষ্প্রাণ দেহ বাথরুমের পানিতে ডুবে আছে। প্রাথমিকভাবে মনে হয়েছিল তিনি আত্মহত্যা করেছেন। পরবর্তী সময়ে সুরতহাল রিপোর্টে বলা হয়, বাথরুমে স্নানরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটে। প্রসঙ্গত উল্লেখ্য, ১০ বছর আগে তার স্ত্রীও দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তার স্ত্রীর মৃত্যুর পর তিনি আর দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেননি। নিঃসঙ্গ জীবন কাটিয়ে দেন। প্রচার বিমুখ এই নিবেদিত প্রাণ শিল্পীর মৃত্যুতে নগরীতে শোকের ছায়া নেমে আসে। প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্ব বিশ্রুত বেহালা বাদকে ইহুদি ম্যানহুলের সঙ্গে তার দুটি অ্যালবাম আছে, যা প্রকাশ করেছে কলম্বিয়া রেকর্ডস। এই বরেণ্য শিল্পী পৃথিবীর বিভিন্ন দেশে অনুষ্ঠান করলেও নিজ দেশের বেতার টেলিভিশন বা কোনো অনুষ্ঠানে তাকে কখনোই বেহালা বাজাতে দেখা যায়নি। মিসির আলি খবরটি মন দিয়ে পড়লেন। খবরের সঙ্গে ওসমান গনির একটি ছবি ছাপা হয়েছে। যুবক বয়সের ছবি। অত্যন্ত সুপুরুষ একজন মানুষ। বড় বড় চোখ, সেই চোখে এক ধরনের বিষণ্ণতা আছে। পরক্ষণেই মনে হলো ভদ্রলোকের চোখ দুটি বিষণ্ণ। এটা তার মন গড়া অনুমান। মানুষটি একজন বেহুলাবাদক এবং মৃত। সেই কারণেই ছবিটি তিনি দেখছেন মমতা এবং বিষাদ নিয়ে। নিজের মমতা এবং বিষাদের কারণে ছবির চোখ দুটি বিষাদ মাখা মনে হচ্ছে। তিনি খবরটা আবার পড়লেন। তার কাছে মনে হলো রিপোর্টার ওসমান গনির চরিত্রে এক ধরনের মহত্ত্ব আরোপের চেষ্টা করেছেন। এই শিল্পী নিজের দেশের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি। এটি তার চরিত্রের কোনো বড় দিক নয়। তিনি যা করেছেন তা হচ্ছে দেশের মানুষদের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছেন। বড় মাপের শিল্পীরা এ কাজ কখনো করবেন না। তাছাড়া ভদ্রলোক শুধু শিল্পী নন, শিল্পপতি। অর্থাৎ তিনি শিল্পকে যেমন চিনেছেন, অর্থকেও তেমনই চিনেছেন। স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয়বার বিবাহ করেননি, এই বাক্যটিতেও তার চরিত্রের মহত্ত্ব প্রকাশ পায়, কিন্তু আসলে পায় না। এবং এটা এভাবে ব্যাখ্যা করা যায়, স্ত্রীর সঙ্গে তার দাম্পত্য জীবন অসহনীয় ছিল, যে কারণে স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয়বার বিবাহের যন্ত্রণায় যেতে চাননি। মিসির আলি তৃতীয়বারের মতো রিপোর্টটি পড়লেন। তার কাছে মনে হলো রিপোর্টটি অসম্পূর্ণ। কত বছর বয়সে তার মৃত্যু হলো তা দেয়া নেই। জন্ম তারিখ নেই, পুত্র কন্যাদের কথা নেই, কার কাছে বেহালা বাজানো শিখেছেন, কতদিন ধরে বাজাচ্ছেন তাও নেই। বরং রিপোর্টটি অপ্রয়োজনীয় খবরে ঠাসা। তিনি কফি খেতে চাইলেন। তার মেয়ে তার জন্য কফি নিয়ে এলো। পট ভর্তি কফি। এটা না লিখে রিপোর্টার ভদ্রলোক কন্যার কাছ থেকে জেনে নিতে পারতেন তিনি তার কন্যাকে কী বাজিয়ে শুনিয়েছিলেন। মৃত্যুর আগে কোন রাগটি বাজানো হয়েছিল। নিশিরাতের কোনো রাগ, নাকি ভোরবেলার রাগ ভৈরবী? রাত 11টা বাজল। মিসির আলির যন্ত্রের মতো ঘুমোতে গেলেন। মনস্থির করলেন অপ্রয়োজনীয় বিষয় নিয়ে মাথা ভারাক্রান্ত করবেন না। মাথা থেকে ওসমান গনিকে ঝেড়ে ফেলে ঘুমোতে যাবেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে একটি মানুষ মারা গেছে। যাক না, কত লোক তো মারা যায়। আচ্ছা, ভালো কথা, আমরা সব সময় বলি হৃদযন্ত্র, ফুসফুসকে ফুসফুস যন্ত্র বলি না, কিডনিকে কিডনি যন্ত্র বলি না। পত্রিকায় কখনো লেখা হয়নি অমুক কিডনি যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।
আবেগ এবং অনুভূতির সঙ্গে যাকে এক করে দেখা হয় সেই হৃৎপিণ্ডকে আমরা বলছি যন্ত্র। কোনো মানে হয় না। রাত 1টা বেজে গেল। মিসির আলির ঘুম এলো না। মাথা ক্রমেই উত্তপ্ত হতে থাকলো। তার ঘুমানো প্রয়োজন। রাত জাগা তার জন্য একেবারেই নিষিদ্ধ। তিনি বিছানা থেকে নামলেন। 10 মিলিগ্রামের 2টি ফ্রিজিয়াম খেলেন। মশারির ভেতর ঢুকতে গিয়েও ঢুকলেন না। ঘরের দরজা খোলা রেখেই বাড়িওয়ালা সদর দরজায় কলিং বেল টিপলেন। বেশিক্ষণ টিপতে হলো না। বাড়িওয়ালা ওয়াদুদ সাহেব নিজেই উঠে এসে দরজা খুললেন। বিস্মিত গলায় বললেন, কি ব্যাপার? একটা টেলিফোন করব। অবশ্যই অবশ্যই। কি হয়েছে বলুন তো? কারো অসুখ বিসুখ? জি না, অসুখ বিসুখ না। একটা ব্যাপার নিয়ে মস্তিষ্ক উত্তেজিত হয়ে আছে। টেলিফোন না করা পর্যন্ত মস্তিষ্ক স্বস্তি পাবে না। রাতে ঘুমোতে পারবো না। আসুন, ভিতরে আসুন। একটা কেন, 100টা টেলিফোন করুন। নাম্বার কি বলুন, আমি ডায়াল করে দিচ্ছি। নাম্বার জানি না, বের করতে হবে। ওসমান গনির কন্যা নাদিয়া গনির সঙ্গে কথা বলতে চাই। কারা এরা? আজকের খবরের কাগজ পড়েছেন? না। তাহলে চিনবেন না। চেনার দরকারও নেই। আমি কি আপনাকে ঘুম থেকে তুলেছি? তা তুলেছেন। আমি 10টার মধ্যে ঘুমিয়ে পড়ি। এটা কোনো ব্যাপার না। আপনি তো আসেন না। আপনার সঙ্গে কথা বললে ভালো লাগে। চাটা কিছু খাবেন? খাবো। রাত 2টার সময় টেলিফোন পেয়ে কোনো তরুণী মধুর গলায় কথা বলবেন এটা আশা করা যায় না। কিন্তু মিসির আলিকে অবাক করে দিয়ে নাদিয়া মিষ্টি গলায় বলল, আপনি কে? আমার নাম মিসির আলি। কিছু মনে করবেন না। আপনি এমনভাবে নাম বললেন যেন নাম শুনে আমি আপনাকে চিনে ফেলব। আমি কিন্তু আপনাকে চিনতে পারছি না। পরিচয় দিলেও চিনতে পারবেন না। আমি কি কিছুক্ষণ আপনার সঙ্গে কথা বলতে পারি? অবশ্যই পারেন। রাত 2টার সময় যখন টেলিফোন করেছেন নিশ্চয়ই কোনো জরুরি কারণে করেছেন। কি বলতে চান বলুন? মিসির আলি চট করে কোনো কথা খুঁজে পেলেন না। আসলে টেলিফোনটি করা হয়েছে ঝোঁকের মাথায়। কি বলা হবে কিছুই ভাবা হয়নি। নীরবতায় নাদিয়া গনি অধৈর্য হলো না। শান্ত গলায় বলল, টেলিফোনে কথা বলতে কি আপনার অস্বস্তি বোধ হচ্ছে? আমি আপনাকে চিনি না। কখনো নাম শুনিনি। আপনার সঙ্গে আমার এমন কোনো কথা থাকতে পারে না যার জন্য আপনি অস্বস্তি বোধ করবেন। অস্বস্তি বোধ করছি না। কি বলবো গুছিয়ে উঠতে পারছি না। তাহলে এক কাজ করুন, ভালো মতো গুছিয়ে নিয়েই একদিন টেলিফোন করুন। এবং দয়া করে রাত 2টা 3টায় নয়, এই সময় টেলিফোনের জন্য প্রস্তুত নয়। আপনি কি টেলিফোন রেখে দিচ্ছেন? হ্যাঁ, এতক্ষণ ধরে রেখেছি, তাই কি যথেষ্ট নয়? এই ভদ্রতাটুকু কি সবাই দেখায়? মিসির আলি সহজ গলায় বললেন, না দেখায় না। আর আপনি শুধু যে ভদ্রতার জন্য টেলিফোন রিসিভার হাতে নিয়ে বসে আছেন তাও না। আমার ধারণা আপনি যথেষ্ট কৌতূহল নিয়েই অপেক্ষা করছেন। আপনার এরকম মনে করার কারণ কি? মনে করার অনেকগুলো কারণ আছে। আপনি যে বললেন আপনি আমাকে চেনেন না, কখনো আমার নাম শোনেননি, তা ঠিক নয়। আপনার বাবার লেখার টেবিলে আমার একটা নোট পাওয়া গেছে। সেখানে তাকে সাবধান করা হয়েছে যেন পানি থেকে দূরে থাকেন। শুধু এই কারণেই আপনার কাছে আমার নাম মনে থাকার কথা। তার ওপর পুলিশের কাছে আপনি অবশ্যই শুনেছেন যে ওসমান গনির নাম নিয়ে একজন আমার কাছে গিয়েছিল। ঘটনাটা অদ্ভুত। গত 4 দিন ধরে দিনরাত পুলিশ আমার বাসার দিকে লক্ষ্য রাখছে। এ তথ্য অবশ্যই আপনার জানা থাকার কথা। তারপরও আপনি মিথ্যা করে বললেন আপনি কখনো আমার নাম শোনেননি। মিসির আলি দম নেবার জন্য থামলেন। নাদিয়া গনি শীতল গলায় বললেন, আপনি এত দ্রুত কথা বলছেন কেন? আপনার সব কথা বুঝতে পারছি না। স্লোলি বলুন। মিসির আলি বললেন, গভীর রাতে টেলিফোনে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি ক্ষমা প্রার্থনা করছি। পরে আপনার সঙ্গে কথা বলবো। নাদিয়া গনি হালকা গলায় বললেন, আমি গাড়ি পাঠাচ্ছি। আপনি আসুন, কথা বলবো। এখন পাঠাচ্ছেন? হ্যাঁ, এখন। আপনি তো জেগেই আছেন। আসতে অসুবিধা আছে? না, অসুবিধা নেই। নাদিয়া গনি হাসি মুখে বললেন, আসুন। তার কথা বলার ভঙ্গি সহজ এবং স্বাভাবিক। গভীর রাতে বাড়িতে অতিথি আসা যেন নৈমিত্তিক ব্যাপার। প্রায়ই আসে।
মেয়েটির পরনের শাড়ি খুব পরিপাটি। কিছুক্ষণ আগেই মুখ ধুয়ে হালকা ক্রিম গালে লাগানো হয়েছে। এত রাতে চোখে স্নিগ্ধ আভা। রাত্রি জাগরণের ক্লান্তি কোথাও নেই। চুল বেনি করা নয়, ছেড়ে দেয়া। এত চুল মিসির আলি এর আগে কোনো মেয়ের মাথায় দেখেননি। সবুজ রং সম্ভবত মেয়েটির প্রিয় রং। আজও সবুজ শাড়ি পরা। বয়স কত হবে? 25-এর মতো হতে পারে, আবার বেশিও হতে পারে। গান গাওয়া ছাড়া সে আর কি করে? পড়াশোনা কোন পর্যন্ত? মেয়েটি কি বিবাহিতা? অনেক কিছুই জানতে ইচ্ছে করছে। নাদিয়া তাকে দোতলায় নিয়ে গেল। দোতলার বারান্দা সুন্দর করে সাজানো। মুখোমুখি গদিয়াটা বেতের চেয়ার বসানো। চেয়ার দুটির মাঝখানে সাদা টেবিল ক্লথে ঢাকা বেতের টেবিল। টেবিলে কোজি ঢাকা টিপট। একটা স্ট্রে আছে। স্ট্রের পাশে এক প্যাকেট সিগারেট, একটা দেয়াশালায়। কাঁচের ছোট বাটিতে নানান ধরনের বাদামের মিশ্রণ। বারান্দা অন্ধকার। ঘরের ভেতর বাতি জ্বলছে। তার আলো এসে পড়ছে বারান্দায়। মিসির আলি সাহেব? জি। ইচ্ছা করে বারান্দা অন্ধকার করে রেখেছি। অন্ধকারের আড়াল থাকলে কথা বলতে সুবিধা হয়। মিসির আলি বললেন, আপনার কি এমন কোনো কথা আছে যা বলার জন্য অন্ধকারের আড়াল প্রয়োজন হবে? না। মিসির আলি সিগারেট ধরালেন। মেয়েটিও মিসির আলিকে খানিকটা অবাক করে দিয়ে সিগারেট নিল। সিগারেট ধরালো আনাড়ি ভঙ্গিতে নয়, অভ্যস্ত ভঙ্গিতে। আপনি কি আমার সিগারেট খাওয়া দেখে অবাক হচ্ছেন? খানিকটা হয়েছি। চা নিন, খুব ভালো চা। কিভাবে বানিয়েছি জানেন? 60% বাংলাদেশি চা, 40% দার্জিলিং চা। খুব সামান্য জাফরানও দেওয়া হয়েছে। মিসির চা নিলেন। তার কাছে আহামরি কিছু মনে হলো না। চিনি কম হয়েছে, আর একটু বেশি হলে ভালো হতো। চিনি চাইতে ইচ্ছে করছে না। আশেপাশে কোনো কাজের লোক দেখা যাচ্ছে না। তিনি চাইলে হয়তো এই মেয়েটিই উঠে যেতে হবে। মিসির আলি সাহেব? জি। প্রথমে আপনার কিছু ভুল ভাঙিয়ে দেয়া দরকার। আপনার ধারণা হয়েছে বাবার কাছে লেখা আপনার নোট আমি পড়েছি। এ ধারণা সত্যি নয়। বাবার মৃত্যু আমার জন্য এত আপসেটিং ছিল যে আমাকে প্যাথেড্রিন ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। পুলিশ এসে তার টেলিফোনের সব কাগজপত্র নিয়ে গেছে। সেখানে কি লেখা বা কি লেখা না আমি কিছুই জানি না। আপনার কাছে এক লোক গিয়ে বলেছে সে ওসমান গনি। এই তথ্যও আমাকে বলা হয়নি। আমি পুলিশকে বলে দিয়েছি বাবার মৃত্যু সম্পর্কিত কোনো কিছুই যেন আমাকে বিরক্ত না করা হয়। তারা তা করছে না। বাবার সম্পর্কে আমি কারো সঙ্গে কথা বলতে চাই না। আপনি কিন্তু কথা বলেছেন। পত্রিকার স্টাফ রিপোর্টারদের সঙ্গে কথা বলেছেন। তা বলেছি। এই লোক আপনার মতোই গভীর রাতে আমাকে টেলিফোন করেছিল। গভীর রাত কেউ আমাকে টেলিফোন করলে আমি সাধারণত কথা বলি। কেন? আপনি অনুমান করুন। আপনার ধারণা, আপনার অনুমান শক্তি প্রবল। পরীক্ষা হয়ে যাক। মিসির আলি চায়ের কাপ নামিয়ে রাখতে রাখতে বললেন, আপনি কি করে জানলেন যে আমার অনুমান শক্তি প্রবল? আপনার কাছে এই দাবি আমি করিনি। পুলিশ ইন্সপেক্টর রকিবউদ্দিনের সঙ্গে করেছেন। রাত 2টায় আপনার টেলিফোন পাওয়ার পর আমি ইন্সপেক্টর রকিবউদ্দিন সাহেবকে টেলিফোন করে আপনার সম্পর্কে সব তথ্য জানতে চাই। তিনি আমাকে বলেছেন। আমার সম্পর্কে কি তথ্য জানেন? অনেক কিছুই জানি। আপনি যে একজন বিখ্যাত ব্যক্তি তাও জানি। অসম্ভব জটিল কিছু সমস্যার সমাধান দিয়েছেন। আপনার আগ্রহের বিষয় হচ্ছে সাইকোলজি। অনেকের ধারণা আপনি প্যারাসাইকোলজি বিষয়ের একজন বিশেষজ্ঞ। এখন আপনি বলুন দেখি, কেন আমি রাতের টেলিফোন অ্যাটেন্ড করি? কেনই বা গভীর রাতে আপনাকে আসতে বললাম? সত্যি জানতে চান? হ্যাঁ, জানতে চাই। আপনার ভয়াবহ ধরনের ইনসমনিয়া আছে। রাতের পর রাত আপনি জেগে থাকেন। এ সময় আপনি নিঃসঙ্গ বোধ করেন। আমার ধারণা খানিকটা ভয়ও পান। রাতে কেউ টেলিফোন করলে আপনার এই কারণেই ভালো লাগে। কারোর সঙ্গে কথা বলতে পারলে ভালো লাগে। আপনার সূচিবায়ের মতো আছে। রাতে কয়েকবার আপনি গোসল করেন। কিছুক্ষণ আগে গোসল সেরেছেন। এখনও চুল শুকায়নি। আপনার বাবার মৃত্যুর পর আপনি আরও নিঃসঙ্গ হয়েছেন। কারণ তারও ইনসমনিয়া ছিল। তিনিও রাত জাগতেন, দুজন সঙ্গ দিতেন দুজনকে। কি করে বুঝলেন বাবার ইনসমনিয়া ছিল? পত্রিকার রিপোর্ট অনুযায়ী। বেহালা বাজানো শোনার পর আপনি বাবার জন্য কফি আনতে গেলেন। অর্থাৎ আপনারা আরও রাত জাগবেন। নয়তো পট ভর্তি করে কফি আনতেন না।
আপনার বাবারও গভীর রাতে স্নানের অভ্যাস, কারণ আপনি কফি নিয়ে এসে দেখেন বাথরুমের দরজা বন্ধ, শাওয়ার দিয়ে পানি পড়ছে। আপনি ধরে নেন আপনার বাবার বেরোতে দেরি হবে, কাজেই কফির পট নিয়ে ফিরে যান এবং আবারও নতুন করে কফি বানান। বাবার গভীর রাতে স্নান আপনার কাছে মোটেই অস্বাভাবিক মনে হয়নি, কারণ আপনার বাবার এই অভ্যাসের সঙ্গে আপনি পরিচিত। নাদিয়া আরেকটি সিগারেট ধরালো। মিসির আলি বললেন, আপনি কি আমাকে বিশেষ কিছু বলতে চান? বলতে চাইলে বলতে পারেন। কি জানতে চান? আপনি যা বলবেন আমি তাই শুনব। তবে সবার আগে জানতে চাই, আপনার কি ধারণা আপনার বাবার স্বাভাবিক মৃত্যু হয়েছে? ডাক্তাররা তাই বলেছেন। আপনার কি ধারণা? নাদিয়া আধ খাওয়া সিগারেট ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আমার ধারণা বাবা আত্মহত্যা করেছেন। কেন করেছেন তাও আমি জানি। আমার মা আত্মহত্যা করেছিলেন। তার মৃতদেহ বাথরুমের বাথটাবে পাওয়া যায়। মা বিখ্যাত কেউ ছিলেন না। তার মৃত্যুর সংবাদ পত্রিকায় আসেনি। তিনি কত বছর আগে মারা যান? জুন মাসের ২১ তারিখে, ৯ বছর আগে। আপনার বাবার ইনসমনিয়া কি আপনার মার মৃত্যুর পর থেকে শুরু হয়েছে? না, আগেও ছিল, তবে মার মৃত্যুর পর বেড়েছে। আপনি কি চান আমি আপনার বাবার মৃত্যুর সংক্রান্ত বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করি? আমি চাই না। কি ঘটছে আমি জানি। আমি খুব ভালো করে জানি। আমার বুদ্ধি অন্যের চেয়ে কম বা আপনার চেয়ে কম তা মনে করার কোনো কারণ নেই। আমি তা মনে করছি না। নাদিয়া হাতঘড়িতে সময় দেখলেন। হাই তুলতে তুলতে বললেন, ৪:২০ বাজে। এর সময় আমি ঘুমাতে যাই। গাড়ি তৈরি আছে, আপনাকে পৌঁছে দেবে। আপনার সঙ্গে কথা বলে আমার ভালো লেগেছে, তবে আর কথা বলতে চাচ্ছি না। কোনো দিনই না। দয়া করে আর কখনো আসবেন না এবং কখনো আমাকে বিরক্ত করবেন না। মিসির আলি উঠতে উঠতে বললেন, আপনার এমন কোনো আত্মীয় স্বজন কি আছে ৩টা দাঁত সোনা দিয়ে বাঁধানো? নাদিয়া গলার স্বর একটু তীক্ষ্ণ করে বললেন, সোনা দিয়ে দাঁত বাঁধানো কেউ কি এসে আপনাকে বলেছিল আমি ওসমান গনি? জি। সোনা দিয়ে দাঁত বাঁধানো এমন কাউকে আমি চিনি না। আমার ধারণা বাবা কাউকে পাঠিয়েছিলেন। বাবার মধ্যে এক ধরনের অভিনয় প্রবণতা ছিল। আমি যখন খুব ছোট তখন একবার তিনি রাক্ষস সেজে আমাকে ভয় দেখিয়েছিলেন। এই রকম কিছু হবে। সব মানুষের মধ্যেই কিছু পরিমাণ ইনসেনিটি থাকে। আচ্ছা, আমি তাহলে উঠি। পুলিশের লোক কি এখনো আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে? থাকে। আর যেন না থাকে আমি সেই ব্যবস্থা করব। আসুন আপনাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। গাড়িতে ওঠার ঠিক আগ মুহূর্তে মিসির আলি বললেন, শেষবার বেহালায় আপনার বাবা কি বাজিয়েছিলেন? অর্থাৎ কোন রাগ? উনি একটা ঘুম পাড়ানি গানের সুর বাজিয়েছিলেন। উনার নিজের খুব প্রিয় সুর, আমারও প্রিয়। একটি চেক লোকগীতির সুরে, লালাবাই। লাইনগুলো হচ্ছে, প্রেশিয়াস বেবি, সুইটলি স্লিপ, স্লিপ ইন পিস, স্লিপ ইন কমফোর্ট, স্লাম্বার ডিপ, আই উইল রক ইউ, রক ইউ, রক ইউ, আই উইল রক ইউ, রক ইউ, রক ইউ। বলতে বলতে নাদিয়ার চোখ ভিজে উঠল। মিসির আলি বললেন, আপনার সম্পর্কে তেমন কিছু জানি না। আপনি পড়াশোনা কতদূর করেছেন? নাদিয়া বলল, আমি আপনার আর কোন প্রশ্নেরই জবাব দেব না। আজ এই পর্যন্তই। ৩য় পর্বের এখানেই সমাপ্তি। মিসির আলির অমীমাংসিত রহস্য ৪র্থ পর্ব নিয়ে পরবর্তী পর্বে আসব। ধন্যবাদ।